অগ্রকয়। এই আইনের মধ্যে 96 নম্বর একটা সেকশন আছে, যেখানে অনেক লম্বা চড়া কথা বলা আছে অগ্রকয় নিয়ে। তো এইখানে শুধু কৃষি সম্পত্তি অগ্রকয়ের কথা বলা আছে। আমাদের এই যে টোটাল আইনটা, এই আইনটাই হচ্ছে কৃষি সম্পত্তি নিয়ে। তো এইটাকে আমরা গোছানো ভাবে আপনাদের জন্য নিয়ে এসেছি। পাশাপাশি বাংলাদেশে আর কি কি আইনে অগ্রকয় হয় সেটাও তুলনামূলক আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাহলে আমাদের রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইন 1950-এর ধারা হচ্ছে 96, এর মাধ্যমে আমরা অগ্রকয়ের মামলা দায়ের করতে পারবো। তো মূল কথাটা হচ্ছে অগ্রকয় বা প্রিএমশন বা হকসুপ্পা বা পাশের জমি কেনার অধিকার, এই অধিকারটা আবার কি? তো মূল কথাটা হচ্ছে যে, যেমন ধরেন এখানে আপনার একটা সম্পত্তি আছে, এখন আপনার এই পাশের সম্পত্তিটা বিক্রি হচ্ছে, আপনার কাছে বিক্রেতা বিক্রি না করে বাইরে একটা থার্ড পার্টি ব্যক্তির কাছে বিক্রি করে দিল। এখন এই জায়গায় যেহেতু আপনার জমি আছে, নতুন লোক আসবে, আপনার এখানে নানা প্রকার সমস্যা হবে। এই জমিটা আপনার দরকার, এই যে আপনার দরকার, আইনও বুঝতেছে আপনার দরকার, এই জন্য বলতেছে যে আপনার একটা কি থাকবে, অগ্রাধিকার থাকবে। এই অগ্রাধিকার নামেই হচ্ছে আমাদের অগ্রকয় বা প্রিএমশন, বা আরবিতে আমরা বলি যে হকসুপ্পা, মানে পাশের জমি কেনার অধিকার। তবে বেসিক কথা মনে রাখবেন, বিক্রেতা যখন জমিটা বিক্রি করবে যেই দিন, ওই দিন থেকে আপনার এই অধিকারটা আসবে। এমন না যে আজকে থেকে অধিকার আসবে। যেই দিন উনি বিক্রি করবে বাইরে কারো কাছে, সেই দিন থেকে অধিকার জন্মাবে। এখন কত দিনের মধ্যে মামলা করতে হবে? তো দেখেন, আইনের মধ্যে আমরা যেটা দেখলাম, আইনের 89 ধারা অলরেডি আমরা পড়ে এসেছি, যেটা রেকর্ডীয় মালিকের সবাইকে একটা কি করা হয়, রেজিস্টার ডাকযোগে চিঠি দেওয়া হয়। যদি আপনার কাছে এরকম কোনো চিঠি আসে, তাহলে যে দিন থেকে চিঠি পাবেন ওই দিন থেকে 2 মাসের মধ্যে আপনাকে মামলাটা দায়ের করতে হবে। আর যদি আপনার কাছে চিঠি না আসে, তাহলে যেটা বলতেছে, আপনি যে দিন থেকে জানতে পারবেন যে জমিটা বিক্রি হয়ে গেছে, ওই দিন থেকে 2 মাসের মধ্যে। তারপরেও মানুষ আদালতে গিয়ে এক্সকিউজ দিত যে আমি জানি না, দেশের বাইরে ছিলাম, হসপিটালে ছিলাম, অসুস্থ ছিলাম, কারাগারে ছিলাম। তো আইন বলে যে না, আমরা কি করব, আপনাকে সর্বোচ্চ সময় দিব 3 বছর। একটা বিক্রয় দলিল রেজিস্ট্রেশন হওয়ার পরে সর্বোচ্চ একটা অগ্রকয় মামলা দাখিল করার সময়সীমা হচ্ছে 3 বছর। এখন এই 3 বছর পরে আপনি জানেন বা না জানেন, অসুস্থ থাকেন, আপনি যাই কিছু থাকেন, আইনেরা দেখার বিষয় না। তাহলে একটা অগ্রকয় মামলা করার ম্যাক্সিমাম সময় হচ্ছে একটা সাবকবলা দলিল যেই দিন থেকে রেজিস্ট্রেশন হবে ওই দিন থেকে ম্যাক্সিমাম 3 বছর, এর মধ্যেই মামলাটা করতে হবে। যদি না করতে পারেন, আদালত আপনাকে এ ধারার অধীনে কোনো প্রতিকার দিবে না, আপনার মামলা খারিজ হবে। এখন এই মামলা করার জন্য তাহলে আমরা সময়সীমা জানলাম যে 2 মাস, তবে ম্যাক্সিমাম সময় হচ্ছে দলিল রেজিস্ট্রেশন থেকে 3 বছর। এখন মূল জিনিস যেটা, সেটা হচ্ছে যে কারা মামলা দায়েরটা করতে পারবে। এখন আপনি যদি এই আইনের অধীনে কৃষি সম্পত্তি অগ্রক্রয় করতে যান, 1 নম্বর কন্ডিশন, 2004 সালে বিএনপি সরকার ক্ষমতায় থাকার সময় এইখানে একদম খুবই ন্যারো করে দিয়েছে, বলতেছে যে উত্তরাধিকারী সূত্রে যদি আপনি সহশরিক হন, যেমন আপনার বাবার জমি, আপনারা 2 ভাই, আপনার ভাই আপনার কাছে বিক্রি না করে অন্য জনের কাছে বিক্রি করে দিচ্ছে, শুধু আপনি মামলা দায়ের করতে পারবেন। বা ভাই বোনের সম্পত্তি পৈতৃক সূত্রে মালিক, বোন তার অংশটা বাইরে বিক্রি করে দিচ্ছে, তখনই মাত্র কেবল ভাই মামলা দায়ের করতে পারবে। তাহলে উত্তরাধিকার সূত্রে যদি আপনি সহশরিক হন, তবেই শুধু এই আইনের অধীনে মামলা দায়ের করতে পারবেন। পূর্বে কিন্তু অন্যান্য শরিকরাও মামলা দায়ের করতে পারতো। 2004 সালে আইনটা সংশোধন করার ফলে এখন শুধু উত্তরাধিকার সূত্রেই অগ্রকয়ের মামলা দায়ের করা যাবে রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইনে। আর যেটা একটা শর্ত হচ্ছে, আপনার নিজের যদি বর্তমানে 60 বিঘা সম্পত্তি থাকে, তাইলে আপনি এই অগ্রকয়ের মামলা দায়ের করতে পারবেন না। কারণ আপনি 60 বিঘার বেশি তো মালিকানা অর্জন করতে পারবেন না, তো এই সম্পত্তি অগ্রকর করে আপনার লাভটা কি? তাহলে শর্ত হচ্ছে দুইটা, উত্তরাধিকারী সূত্রে মালিক হইতে হবে এবং আপনার নিজের সম্পত্তি 60 বিঘার বেশি থাকতে পারবে না মামলা দায়ের করার সময়। আরেকটা শর্ত হচ্ছে, সকল অংশীদারকে আপনাকে কি করতে হবে, মামলার পক্ষ করতে হবে। যেমন আপনারা 5 ভাই, এখন এক ভাইয়ের অংশ বিক্রি করে দিচ্ছে, আপনি কিনতে চাচ্ছেন অগ্রক্রয় করে, বাকি 3 ভাই ওরা কিনবেও না, মামলাও করবে না। ওই 3 জনকে আপনি মামলার বিবাদী হিসাবে রাখতে হবে, যাতে পরবর্তীতে অন্য কেউ গিয়ে আদালতে কি না করে, সে যাতে না বলে যে আমি অগ্রক্রয়ের মামলা দায়ের করব। তো এই জন্য আইনের বেসিক নিয়ম হচ্ছে, একটা সম্পত্তি রিলেটেড যারা আছে, হয় আপনার পক্ষে থাকবে, না হলে আপনার বিপক্ষে থাকবে। এখন আপনার যে 3 ভাই সম্পত্তি কিনতে ইচ্ছুক না, তাদেরকে মামলায় আপনি বিবাদী হিসাবে রাখতে হবে, যাতে তারাও জানতে পারে যে এরকম একটা অগ্রকয়ের মামলা চলতেছে, একটা ফাইনাল ডিক্রি আসবে, ভবিষ্যতে যাতে তারা কোনোদিন আর মামলা দায়ের করতে না পারে। তাহলে এইগুলা হচ্ছে আমাদের একটা বেসিক শর্ত অগ্রকয়ের মামলা করার জন্য।
এখন মামলা করার খরচটা কেমন, কত টাকা পয়সা খরচ হবে? তো মূল বিষয়টা যেটা বলতেছে সেটা হচ্ছে যে সাবকবলা দলিলে যেই টাকার পরিমাণটা উল্লেখ করা থাকবে, তার মানে বিক্রয় দলিলে যত টাকা উল্লেখ থাকবে তত টাকা, প্লাস দলিল মূল্যের 25% অতিরিক্ত। যেমন 1 লাখ টাকা যদি দলিলে মূল্য থাকে, আরো 25,000 টাকা এডিশনাল আদালতে আপনাকে দাখিল করতে হবে, 1,25,000 টাকা। এরপরে দলিল রেজিস্ট্রেশন থেকে আপনি মামলা তো 3 বছরের মধ্যে যে কোনো সময় করতে পারেন। আপনি দলিল রেজিস্ট্রেশন থেকে যতদিন পরে মামলা করবেন, ধরলাম আমরা 1 বছর পরে মামলা করলেন, তাহলে 8% হিসাবে সরল সুদ আপনি যুক্ত করবেন। তাইলে হচ্ছে আরো 8,000 টাকা। তাহলে 1 লাখ টাকা একটা সম্পত্তির অগ্রকয়ের মামলা করতে আপনার 1 লক্ষ প্লাস 25,000 প্লাস 8,000, তাহলে মোটামুটি হচ্ছে আমাদের 1,33,000 টাকা আপনাকে এগুলো পে অর্ডারের মাধ্যমেই জমাই করতে হবে আদালতে মামলা দায়ের করার সময়। এর পাশাপাশি আবার 200 টাকার ফিক্সড সরকারের কোর্ট ফি আছে, সেটা তো আলাদা দিতেই হবে। তাহলে 1 লক্ষ টাকার একটা জমি ক্রয় করতে 1,33,000 টাকা লিগালি খরচ দিতে দিয়ে হচ্ছে, আইনজীবীর খরচ তো বাইরে। এখন যখন আপনি সমস্ত টাকা পয়সা আদালতে জমা করবেন, জমা করার পরে নতুন যেই ক্রেতা যিনি সম্পত্তিটা কিনলেন তাকে আদালত কি করবে, নোটিশ জারি করবে যে আপনার বিরুদ্ধে কি হয়েছে, একটা অগ্রগয়ের মামলা দাখিল হয়েছে, আপনি এসে আপনার পক্ষ রাখেন। তো নর্মালি তাকে আবার সেইখানে সুযোগ দেওয়া হবে যে সে সম্পত্তিটা ক্রয় করার পরে, ক্রয় করতে অবশ্যই একটা, আমরা জানি একটা সম্পত্তি 1 লাখ টাকার একটা দলিল রেজিস্ট্রেশন করতেও আপনার প্রায় 10 থেকে 12 হাজার টাকা খরচ হয়ে যায়। প্লাস ওইটা দিয়ে যদি আপনি নামজারি করেন, খাজনা দেন, সেগুলার খরচ হয়। বিভিন্ন রকম যদি সেখানে স্থাপনা থাকে তার যদি বকেয়া পরিশোধ করেন, এবং জমিতে যদি কোনো প্রকার উন্নয়ন ঘটান, সে ওই জমিটা ক্রয়ের পরে কি কি টাকা পয়সা খরচ করেছে তার একটা যথাযথ খরচও আদালত তাকে সাবমিট করার জন্য বলবে। যে আমরা ধরলাম 1 লাখ টাকার একটা সম্পত্তি ক্রয় করে সে আরো 20,000 টাকা সেখানে খরচ করছে, রেজিস্ট্রেশন, খাজনা খারিজ, সম্পত্তি মাপা, নকশা করা এবং চতুর্দিকে সামান্য ওয়াল দেওয়া সহ ধরলাম যে আরো 20,000 টাকা। তাহলে আদালত আবার আপনাকে বলবে যে এই 20,000 টাকাও আপনি জমা করেন। তাহলে 1,33,000 তো করলেন। মামলা করার সময় যখন ওই বিবাদী এসে জবাব দাখিল করলো, সে দেখাইলো যে আমি আরো এত টাকা খরচ করছি, তো ওই টাকাটাও আপনাকে আদালতে সাবমিট করতে হবে। তো এইগুলো করার পরে এখন আপনার হয়তো মনে হইতে পারে যে না, এই যিনি ক্রেতা উনি মিথ্যা কথা বলতেছে, এত টাকা খরচ হওয়ার কথা না। এই বিষয়ে আপনি সেখানে একটা কি হয়, জেরা করা যাইতে পারে যে কোন কোন খাতে করা হয়েছে, প্রশ্ন তুলতে পারবেন যে এত টাকা খরচ হওয়ার কথা না। তো যাই হোক, এরপরে যে ধরলাম আমরা, দিন শেষে আপনার পক্ষে রায় আসলো, যিনি নতুন ক্রেতা উনি হেরে গেল। তো মনে রাখবেন এইখানে একটা মজার জিনিস হচ্ছে, যিনি জমিটা বিক্রি করে দিলেন বিক্রেতা, ওই বিক্রেতাকে কিন্তু আর আদালত কিছু বলতেছে না। তারপরও বিক্রেতাকে আপনার মামলার মধ্যে বিবাদী হিসাবে রাখতে হবে, একটা পক্ষ হিসাবে রাখতে হবে, যেটাকে আমরা বলি যে মোকাবেলা পক্ষ। কারণ এই ব্যক্তি তো হচ্ছে মূল নাটের গুরু, যে সম্পত্তিটা বিক্রি করে দিছে, তো এই জন্য সেও পক্ষ হিসাবে থাকবে, কিন্তু তার অ্যাক্টিভ কোনো রোল কিন্তু ওই মামলার মধ্যে আর নাই। অ্যাক্টিভ রোলটা হচ্ছে কার, ওই নতুন ক্রেতার। এখন যদি বাদীর পক্ষে রায় যায়, মানে আপনি আদালতে মামলা করলেন, আদালত আপনার পক্ষে দিল যে হ্যাঁ আপনি হকদার, আপনি সম্পত্তিটা মালিক, আপনাকে আমরা কি করব, অগ্রক্রয়ের মামলার ডিক্রি দিয়ে দিব। তাহলে বিবাদীকে বলবে যে আপনার টাকা আপনি নিয়ে নেন। কত টাকা পাবে? যেমন ধরেন যে আপনি তো সাবমিট করছেন 1 লাখ টাকার জন্য, 1,33,000 প্লাস অতিরিক্ত 20,000, আদালত তাকে 1 লক্ষ টাকা দিবে যেটা জমির মূল্য, প্লাস 20,000 টাকা দিবে যেটা হচ্ছে তার আনুষঙ্গিক খরচ। তাহলে 1,33,000 থেকে তাকে দিবে 1,20,000 টাকা। বাকি টাকাটা সরকারি কোষাগারে জমা হবে। এই জিনিসটা মনে রাখবেন। তাহলে নতুন ক্রেতা কিন্তু ওই এডিশনাল খরচগুলা পাবে না। নর্মালি এই খরচগুলো এই জন্যই যায়, এই দলিলটা যখন আপনি রেজিস্ট্রেশন করার জন্য সাব রেজিস্ট্রি অফিসে দিবেন, আপনাকে আর ওই সরকারি খরচগুলা দিতে হবে না, যে স্টাম্প শুল্ক, স্থানীয় কর, ওগুলা আর দেওয়ার প্রয়োজন হবে না। তো এই জন্য একই সাথে এখানে নিয়ে নেওয়া হয়, বাকি টাকাটা সরকারের ঘরে জমা হয়ে যায়। তাহলে যিনি জমির বিক্রেতা, নতুন ক্রেতা, উনি দলিলে উল্লিখিত টাকাটা পাবেন, দলিল নিবন্ধনে যাবতীয় টাকাটা পাবেন, যদি কোনো খাজনা খারিজের টাকা পরিশোধ করেন প্রমাণ সাপেক্ষে সেগুলা পাবেন, কোনো যদি সেখানে বিনিয়োগ করেন, কোনো কিছু অবকাঠামো উন্নয়ন করেন, সেগুলো পাবেন। এবং যদি এক্সট্রা হিসাবে দাবি করেন, উনি যে একজন বিবাদী হিসাবে আদালতে আসতে তার যে খরচটা হইছে, তো সেই টাকাটাও আদালতের কাছে দাবি করতে পারেন, সেটা আদালত ইচ্ছা, চাইলে দিতে পারে, না চাইলে নাই। তাহলে মূল টাকা পাবেন উনি ওই 1 লাখ এবং তার আনুষঙ্গিক খরচের টাকা। আর বাকি যে টাকা থাকবে সেটা সরকারি কোষাগারে জমা হয়ে যাবে, সরকারি হয়ে যাবে।
এখন যখন মামলা জিতলো, এখন আপনি বলবেন যে ভাই আমার দলিলটা এখন কে করে দিবে? মামলা তো আমি জিতলাম, আদালতে তো ডিক্রি পাইলাম, দলিলটা কে করে দিবে? এখন আদালত ওই আদেশে যিনি ক্রেতা, যিনি টাকা পয়সাগুলো উঠাবেন, তাকে বলবেন যে ভাই আগামী 60 দিনের মধ্যে এই অগ্রক্রয়কারীকে আপনি কি করেন, একটা সাবকবলা দলিল রেজিস্ট্রেশন করে দেন। আপনাকে বলবে দলিল লেখকের মাধ্যমে আপনি একটা দলিল তৈরি করেন, আর এই যে নতুন ক্রেতা সে আপনাকে দলিলটা করে দিবে। তবে নর্মালি মামলা মোকদ্দমা হইলে এরকম ভাবে কি করতে চায় না, উনি আর ওই সাব রেজিস্ট্রেশন অফিসে যাইতে চায় না। তবে সে বা তার আইনজীবী যাইতে বাধ্য হয় মাঝে মধ্যে, এই কারণে যেহেতু আদালত থেকে তার টাকাটা তুলতে হবে, যে টাকাটা সে অগ্রক্রয় করেছিল। তো এই জন্য যদি একান্তই সে না যায়, তাহলে পরবর্তী 60 দিনের মধ্যে আদালতে অ্যাপ্লিকেশন করলে আদালত নিজে থেকে কি করবে, একটা সাবকবলা দলিলে আদালত পক্ষ হয়ে আপনাকে রেজিস্ট্রেশন করে দিবে। যেটা আপনি সাব রেজিস্ট্রেশন অফিসে সাবমিট করবেন, ওই যে সামান্য যেটা খরচ আছে, ই ফিটা, এন ফি, এন ফি আছে মোটামুটি 500 থেকে 700 টাকার মতো, ওই খরচটা দিয়ে আপনার দলিলটা আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। তো এইটা হচ্ছে আমাদের একটা অগ্রগয় কৃষি সম্পত্তির রিলেটেড জিনিস। তো তাহলে দলিল নিবন্ধনে কোনো প্রকার ফি কিন্তু প্রযোজ্য হবে না, শুধু ওই হলফনামাটা, ই ফি, এন ফি এবং এলটি নোটিশের 10 টাকা কোর্ট ফি, এগুলা প্রযোজ্য হবে, আর কিছুই না। তো এই যে আমরা জিনিসটা বললাম, এই আইনের মধ্যে আরেকটু শব্দ দেওয়া আছে, সেটা হচ্ছে যেটা, যে আমাদের যে গ্রামের যে কৃষকের যে বাড়িটা আছে, ছোটখাটো বাড়ি আছে, অর্ধপাকা বাড়ি আছে, যেখানে আশেপাশে সামান্য পুকুর আছে, হয়তো ছোট বাঁশ ঝাড় আছে, তো এইরকম জমিকে বলে যে হোম স্টেট, মানে বাস্তুভিটা। তো এই আইনের মধ্যে দেওয়া ছিল যে এরকম বাস্তুভিটা এই আইনের অধীনে অগ্রক্রয় করা চলবে না। কিন্তু পরবর্তীতে উচ্চ আদালতের যে একটা নজির হচ্ছে, নজির মানে উচ্চ আদালত একটা বিশেষ মামলায় এই মন্তব্য করেছেন যে না, এই আইনের অধীনেই কি করা যাবে, বাস্তুভিটাকেও, গ্রামের বাস্তুভিটাকেও অগ্রক্রয় করা যাবে, কোনো সমস্যা নাই, আইনগত কোনো বাধা নাই। তো এরকম যদি কোথাও আইনের মধ্যে একটা আছে, উচ্চ আদালত একটা কথা বললে যতদিন আইনটা সংশোধিত না হচ্ছে ওই উচ্চ আদালতের কথাটাই প্রাধান্য পায়, যেটাকে আমরা আইনের ভাষায় বলি যে এটা হচ্ছে আমাদের একটা নজির। এখন সমস্যা দাঁড়ায় যখন আপনার ওই নতুন ক্রেতা যদি হিন্দু হয়, তো এইরকম ক্ষেত্রে অগ্রক্রয় করতে গেলে একটা সমস্যা বেঁধে যায়। সমস্যা তখনই বাধে যখন আমরা ওই মুসলিম আইনে যদি আপনি অগ্রক্রয় করতে যান, এই আইনে অগ্রক্রয় করলে কোনো সমস্যা নেই। কিন্তু যদি আপনার ওই মুসলিম আইনে অগ্রক্রয় করতে যান, তখন আমাদের আদালতে দুই রকম কথা, একটা হচ্ছে পুরাতন রায়, একটা হচ্ছে নতুন রায়। তো পুরাতন রায় যেটা ছিল যে ক্রেতা যদি হিন্দু হয় তাতেও কোনো সমস্যা নাই, মুসলিম ব্যক্তি তার অগ্রক্রয়ের অধিকার প্রয়োগ করতে পারবে। কিন্তু নতুন যে রায়, সে রায় বলতেছে যে এইরকম ক্ষেত্রে ক্রেতার, যিনি অগ্রক্রয় করতে ইচ্ছুক, তার উচিত হচ্ছে কি এই উত্তরাধিকার রাষ্ট্রীয় অধিগ্রহণ প্রজাস্বত্ব আইনে মামলা দায়ের করা। এখন আমরা তো জানি এই আইনে সবাই মামলা দায়ের করতে পারবে না, শুধু পারবে কে, যে উত্তরাধিকারী সূত্রে শরিক। তো এইরকম ক্ষেত্রে এটা আইনজীবীর উপর নির্ভর করে, আদালতে দুইটা নজিরই দেখিয়ে আদালতকে বুঝিয়ে সে সুবিধা নিতে পারে। এখন সেটা দিন শেষে আপনার বিষয়, যে নতুন ক্রেতা হিন্দু হইলে আপনার জন্য মুসলিম আইনে যাওয়াটা একটু দুরূহ হয়ে যায়, আর যদি নতুন ক্রেতা আপনার মুসলিম হয় তাহলে তো কোনো সমস্যাই নাই। এখন আপনি জমি তো কিনলেন, দলিলও হয়ে গেল, হয়তো দখলটা সে বুঝিয়ে দিচ্ছে না, তো আপনি আদালতে যদি একটা দরখাস্ত দেন, শুধু আদালতের মাধ্যমে আপনাকে দখল বুঝায় দিবে, তাতে কোনো সমস্যা নাই। এখন মামলাটা আমরা কোন আদালতে করব? নর্মালি আমরা যে আদালতে আপনার ওই জমিটার কোনো যদি দখল উদ্ধার মামলা করতাম, ওই আদালতেই করব, মানে জমি যে জেলায়, ওই জেলার দামের উপর ভিত্তি করে সহকারী, সিনিয়র, যুগ্ম আদালতে আমরা মামলা দায়ের করব। এখন যিনি হেরে গেলেন উনি তো অবশ্যই ছেড়ে দিবেন না, যে আমি এত টাকা দিয়ে জমি কিনলাম, আমি হেরে গেলাম। তো উনি চাইলে উচ্চ আদালতে গিয়ে কি করতে পারবেন, রায়ের বিরুদ্ধে আপিলও করতে পারবেন, এই জিনিসটা মনে রাখবেন। এই আইনটার কারণে মুসলিম আইনে অগ্রক্রয়কে কোনোভাবেই প্রভাবিত করবে না, এই জিনিসটা মনে রাখবেন। তাহলে একটা অগ্রক্রয় মামলার জন্য আপনি 1 লাখ টাকার একটা অগ্রক্রয় মামলা আমরা যেটা দেখাইলাম, মোটামুটি আপনার 1,33,000 টাকা হচ্ছে একদম লিগাল খরচ। এর পাশাপাশি ধরেন যে আরজি প্রথম দিন আপনি মামলাটা সাবমিট করতে অ্যাটলিস্ট 5 থেকে 10 হাজার তো আইনজীবী নিবেই প্রথম দিন, ম্যাক্সিমাম আইনজীবী 5 থেকে 10 হাজার টাকাই নেয়। তো এই